Hello everybody, welcome back to our spoken English classes. Today it is the fourth day of our spoken English session. সবাইকে স্বাগতম, মানে প্রত্যেককে সুস্বাগতম আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসে। আর টুডে উই উইল লার্ন সাম সেন্টেন্সেস বেসড অন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টুডে উই উইল লার্ন সাম সেন্টেন্সেস বেসড অন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে বেস করে কিছু বাক্য শিখবো। কীরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর মানে বেসড করে বাক্য বলতে, এই যে আমাদের যখন আমরা কথা বলবো ইংরেজিতে, যখন আমরা কথা বলবো তখন আমরা যাচ্ছি, খাচ্ছি, বলছি, সে যাচ্ছে, খাচ্ছে, বলছে, তুমি বলছো, তুমি খাচ্ছ, বা ধরো নেগেটিভ সেন্টেন্স, আমি যাচ্ছি না, তুমি আর যাচ্ছ না, সে কথা বলছে না, এরকম। বা এটারই আবার দেখা গেল এটা যখন কন্টিনিউয়াস টেন্স মানে যখন চলতে থাকে বোঝায়। আবার এটার যদি প্রশ্ন করতে হয়, তুমি কি আর যাচ্ছ, তুমি কি আর যাচ্ছ না, সে কি আজ বলছে, সে কি আজ বলছে না, সে কি বলছে না, এই ধরনের যখন কথাগুলো এখন বলবো তখন আমরা কিভাবে বলবো, তো এইটা কি বললাম, এটা কি ধরনের বাক্য, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সগুলো বেস করে থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটাকে দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটাকে না দেখলে বাক্যটা গঠন করতে পারবো না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটাকে, হ্যাঁ, তো আমাদের আজকের আলোচ্য বিষয় যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে, মানে কোনো কাজ চলছে বোঝায়, কোনো কাজ চলছে বোঝালে সেই কথাগুলো আমরা কীভাবে বলবো, তার আমরা হ্যাঁবাচকও শিখবো, নাবাচকও শিখবো এবং প্রশ্নবোধকও শিখবো। মানে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন করতে গেলে কী করতে হয়, তো সেটার নিয়ম কি, অ্যাকচুয়াল মানে সাধারণ সিম্পল যে নিয়মটা, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্পল সেন্টেন্স গঠনের যে নিয়মটা, মানে প্রসিডিওরটা কী, সেটা হচ্ছে সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট মানে কর্তা, সাবজেক্ট মানে হচ্ছে বাক্যের কর্তা, যে কোনো কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। তা সাবজেক্ট, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব, সাবজেক্টের পর হেল্পিং ভার্ব, যেটাকে আমরা অ্যামিজার বলি। হেল্পিং ভার্ব মানে হচ্ছে অ্যামিজার। এই হেল্পিং ভার্বকেই অক্সিলারি ভার্ব বলা হয়, এই যে অ্যামিজার, ঠিক আছে, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। আর তারপর মেইন ভার্বের সাথে আইএনজি, এটা কি লিখেছি মেইন ভার্ব মানে বাক্যের যে প্রধান ধরো বাক্যের যে প্রধান ক্রিয়াটা, প্রধান ভার্বটা, মেইন ভার্বের সাথে আইএনজি। তারপর হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টকে আবার এখন মানে মডার্ন ইংলিশে এক্সটেনশন বলা হয়। অবজেক্টকে মডার্ন ইংলিশে এক্সটেনশনও বলা হয়, কিন্তু এটা হচ্ছে অবজেক্ট বসবে, মেইন ভার্ব, তারপর হচ্ছে মেন ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, এটা বসবে। আর এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে একটা অ্যামিজার। এবার অ্যামিজারটা শিখে নিই একটা কথা দিয়ে শিখে নেবো। অ্যামটা শুধু ফিক্সড, সেটা হচ্ছে আই থাকলে বসে, আই থাকলে অ্যাম বসবে, অ্যামের আর কোথাও কোনো কাজ নেই। আর আই ছাড়া যে কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউনের সাথে, উইথ এনি সিঙ্গুলার নাউন আর প্রোনাউন, সেখানে বসবে ইজ। আর কোথায় বসবে, আর বসবে উইথ এনি প্লুরাল নাউন অর প্রোনাউন, যে কোনো প্লুরাল নাউন অথবা প্রোনাউনের সঙ্গে আর বসবে। আবার একবার আই রিপিট, আই এর সঙ্গে অ্যাম বসবে, অ্যাম ইজ ফিক্সড, অ্যামটা শুধু আইয়ের সাথে বসবে। আর ইজ বসবে আই ছাড়া যে কোনো এক বচনের সঙ্গে, যে কোনো মানে এনি সিঙ্গুলার নাউন আর প্রোনাউন উইথ এনি সিঙ্গুলার নাউন অ্যান্ড প্রোনাউন, সেখানে বসবে ইজ। আর কোথায় বসবে, আর বসবে যেটা প্লুরাল, মানে যে কোনো উইথ এনি প্লুরাল নাউন আর প্রোনাউন, যে কোনো প্লুরাল নাউন প্রোনাউনের সঙ্গে আর বসবে। তাহলে হয়ে গেলো অ্যামিজারটা জানা হয়ে গেল। এবার আমাদের নিয়মটা কি, তাহলে আরেকবার ঝালিয়ে নিই মনে মনে। সাবজেক্ট, তারপর অ্যামিজারের মধ্যে যে কোনো একটা, তারপর ভার্বের সাথে আইএনজি, মেন ভার্বের সাথে আইএনজি দেবো, তারপর অবজেক্ট, বা যেটাকে মডার্ন ইংলিশে এক্সটেনশন বলা হয়। তো এই হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে। এবার কতগুলো বাক্য দেখি। প্রথমে আমরা বাক্য দেখবো, প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাচকে, তারপর শিখবো না বাচকে, তারপর সেটাকে কোশ্চেন করতে গেলে কী করতে হয়। এই হলো আজকে শেখা, ওকে। হ্যাঁ, প্রথমে কতগুলো সাধারণ বাক্য লিখলাম। প্রথমে কী করলাম, প্রথমে চারটে সাধারণ বাক্য। এই যে বললাম আমি যাচ্ছি, প্রথমে লিখেছি আমি যাচ্ছি, এরকম কথা তো বলতেই হতে পারে। হ্যাঁ, শুধু আমি যাচ্ছিটা হয়তো বলবো না, হয়তো আরও বড় বাক্যটা বলবো, কিন্তু আমি একদম ধরেই নিচ্ছি যে একদম যারা মানে ফার্স্ট লার্নার, যারা বিগিনার একদম, ঠিক আছে, তাদের জন্য বলছি। তাদের মানে যারা জানো তাদের তো কোনো সমস্যা নেই, তারা তো এই জিনিসগুলো জানো। আর যারা আমি ধরে নিচ্ছি যে কিছু হয়তো লার্নার, একদম যারা ফার্স্ট লার্নার, একদম বিগিনার যারা আছে, তারা হয়তো শিখবে, সেই জন্য বলছি যে আমি যাচ্ছি। তাহলে কী হবে, একটু কী বললাম নিয়মটা, প্রথমে সাবজেক্ট, তারপর অ্যামিজারের মধ্যে যে কোনো একটা, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে কী হবে, আমি যাচ্ছি মানে আইয়ের সঙ্গে কী বললাম, অ্যামিজারের মধ্যে একটা জিনিস ফিক্সড আইয়ের সাথে থাকে, সেটা হচ্ছে আই অ্যাম। তাহলে কী হবে, আই অ্যাম। এবার কি, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, ফুল স্টপ দিয়ে দিলাম। তারপর সে যাচ্ছে, সে ইংরেজি কি, হি শি হলো। এবার আই বাদে যে কোনো সিঙ্গুলার নাউনের সঙ্গে উইথ এনি সিঙ্গুলার নাউন আর প্রোনাউন কী বললাম, হি অথবা শি থাকলে হবে ইজ,
কারণ আই বাদে যে কোনো সিঙ্গুলারের সঙ্গে ইজ হবে। তাহলে ইজ গোয়িং। আচ্ছা, সবগুলোর মধ্যে আমি কেন গোয়িং লিখলাম? কারণ আগের দিন আমি বলেছিলাম যা বাক্য আমরা করব একটা রূপক ধরে নিয়ে, গোকে রূপক ধরে নিয়ে শিখবো। বা যার যেখানে যেমন ভার্ব লাগানোর প্রয়োজন হবে, যেমন বাক্য বলার প্রয়োজন হবে, যেমন প্র্যাকটিস করতে চাইবে সে সেখানে সেই রকম ভার্ব দিয়ে প্র্যাকটিস করে নেবে, তাহলে ঝামেলা মিটে গেল। তা তোমরা যাচ্ছ কী হবে? তোমরা ইংরেজি ইউ। আর আগের দিনই বলেছিলাম ইউকে সবসময় প্লুরাল ধরা হয়, কারণ ইউ এর মধ্যে যেহেতু 6টা মানে আছে, তুমি, তোমরা, তুই, তোরা, আপনি, আপনারা, যেহেতু 6টা মিনিং থাকে ইউ এর মধ্যে, ইউকে সবসময় প্লুরাল ধরা হয়। তাহলে কী হবে? ইউ আর এবার কি গোয়িং, সে একই কথা, ভার্বের সাথে আইএনজি, মেন ভার্বের সাথে আইএনজি, অক্সিলারি ভার্ব দেওয়ার পর মেন ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, তারপরের বাক্যটা কি লিখেছি? তারপরের বাক্যটা লিখেছি একটুখানি বড় লিখেছি, বাক্যটা একটু বড় করতে। যেমন ধরো, তারা আজ তোমাদের বাড়িতে যাচ্ছে। তারা আজ তোমাদের বাড়িতে যাচ্ছে, এই কথাটা তো আমাদের বলতে হতেই পারে, যে আমরা হয়তো কাউকে বলছি যে তারা আজ তোমাদের বাড়িতে যাচ্ছে, তাহলে কী হবে? এটা ইংরেজি দে আর গোয়িং টু ইয়োর হাউস টুডে। কী লিখলাম? দে। যে কেন লিখলাম? তারা ইংরেজি কি? তারা ইংরেজি দে। এবার দে তো হচ্ছে প্লুরাল হয়ে গেল, একটু আগে যে নিয়ম বললাম সে প্লুরাল অনুযায়ী কী হবে? দে এর সঙ্গে আর বসবে, লিখলাম দে আর। এবার মেন ভার্বের সাথে আইএনজি, মেন ভার্ব কি? এখানে সব যাওয়া দিয়ে আছে, তাহলে গোয়িং, ঠিক আছে? দে আর গোয়িং টু ইয়োর হাউস, এটা ইউ হয়ে গেছে, টু ইয়োর হবে, টু ইয়োর হাউস। তাহলে দে আর গোয়িং টু ইয়োর হাউস, তারা যাচ্ছে তোমাদের বাড়িতে টুডে, মানে আজ। এবার এই টুডেটা আমি প্রথমেও লিখতে পারি, টুডেটা আমি এখানে না লিখে, টুডে যদি আমি মনে হয় যে আমি এখানে লিখবো না, টুডেটা আমি এখানে দেবো, হ্যাঁ এখানেও হতে পারে, এখানেও হয়ে যেতে পারে। তাহলে টুডে দে আর গোয়িং টু ইয়োর হাউস, আজ তারা তোমাদের বাড়িতে যাচ্ছে, হয় শেষে বলবো টুডেটা, না এখানে বলবো। হলো, এই হলো সাধারণ বাক্য, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যদি আমাদেরকে অন্য কথা বলতে হয়, আমি বলছি আই অ্যাম স্পিকিং, ঠিক আছে, তুমি শুনছো, ইউ আর হিয়ারিং, আই অ্যাম স্পিকিং, ইউ আর হিয়ারিং, ঠিক আছে। আবার ধরো যদি বলতে হয় যে সে খাচ্ছে, যে মানে দেখা গেল কেউ ডাকতে এসছে, তা বললাম যে না এখন আমার বাবা খাচ্ছে, তাহলে কী হবে? নাও মাই ফাদার ইজ ইটিং, বা মাই ফাদার ইজ ইটিং নাও, যে আমার বাবা এখন খাচ্ছে। ক্লিয়ার? তো যেখানে আমি গোটাকে রূপক ধরে নিয়ে বলছি, কারণ হাজার রকম বললে সব ভুলিয়ে যাবে, গোটাকে রূপক ধরে নিয়ে বলছি, যদি কারো সেখানে কিছু বলার থাকে তাহলে সে সেরকমভাবে বলবে। এই যে এখানে আছে আমি যাচ্ছি, এখানে যদি কিছু জুড়তাম, আজ আমি তোমার সাথে, এখানে ধরো জুড়ে দিলাম, আজ আমি তোমার সাথে যাচ্ছি, এরকম যদি বাক্যটা আমাকে বলতে হতো তাহলে কি হতো? তাহলে কি লিখতাম? তাহলে এখানে লিখতাম আই অ্যাম গোয়িং উইথ ইউ টুডে, বা টুডেটা প্রথমেও লিখতে পারি, এই টুডেটা প্রথমেও লিখতে পারতাম, তাহলে হয়ে যেত টুডে আই অ্যাম গোয়িং উইথ ইউ, আজ আমি তোমার সঙ্গে যাচ্ছি। কেন? এই আই অ্যাম গোয়িং এটা তো আছেই, আমি যাচ্ছি, এটা তো আমাকে লিখতেই হবে, এটা তো টেন্সের নিয়ম, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপর মেন ভার্বের সাথে আইএনজি, এটা আমাকে লিখতেই হতো। এইবার তোমার সাথে ইংরেজি কি? তাহলে উইথ ইউ, তোমার সাথে ইংরেজি উইথ ইউ, তাহলে আই অ্যাম গোয়িং উইথ ইউ, টুডেটা আমি এখানে দিয়েছি, টুডেটা আমি প্রথমেও দিতে পারতাম, তাহলে হতো টুডে আই অ্যাম গোয়িং উইথ ইউ। হলো, তো এই হলো যদি আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মানে আমরা যা বলতে চাইছি, ইফ দ্য সেন্টেন্সেস আর বেসড অন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন আমাদেরকে এরকমভাবে বলতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউ, আমরা কোনো কাজ করছি, চলছে, বলছে, খাচ্ছে, এরকম যদি বলতে হয় তাহলে আমাদের এরকমভাবে বলতে হবে। এবার দেখবো তার নেগেটিভ ফর্ম কীরকম হয়। আমাদের তো সবসময় যে হ্যাঁ দিয়ে বলবো তাই তো নয়, যে খাচ্ছে, যাচ্ছে, বলছে, পড়ছে তাই তো নয়, নাও তো বলতে হতে পারে, খাচ্ছে না, কথা বলছে না, সে আমার সাথে কথা বলছে না, তুমি আমার সাথে এখন কথা বলছো না, আর তুই কেন কথা বলছো না, এই যে জিনিসগুলো আমাদেরকে নাতেও লিখতে হতে পারে, নেগেটিভ সেন্টেন্সও হতে পারে। সেটা কি হয়, নেগেটিভ ফর্মটা কেমন হয়, এবার সেটা দেখব। হ্যাঁ, তাহলে আমাদের নেগেটিভ ফর্মটা কীরকম হয়, আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে বেস করে যখন আমরা কোনো বাক্য বলি, তার নেগেটিভ ফর্মটা কীরকম হয়? নেগেটিভ ফর্মটা কিচ্ছু না, যা আমি একটু আগে যা লিখলাম, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য যা লিখেছিলাম, শুধু তার মাঝখানে একটা নট, এই যে হেল্পিং ভার্ব বা যেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলি, সেইটা আর মেন ভার্বের সাথে আইএনজি, তার মাঝখানে একটা নট দিতে হয়, তার মাঝখানে একটা নট দিতে হবে। সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব হচ্ছে অ্যামিজার,
আর তারপরে মেন ভার্বের সাথে আইএনজি, এটা আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাবাচকেই লিখেছিলাম। তারপর অবজেক্ট বা এক্সটেনশন যেটাকে বলে সেটা তো হলো। তো এই হেল্পিং ভার্ব আর মেন ভার্বের সাথে আইএনজির মাঝখানে একটা নট দিতে হবে। এই হলো হচ্ছে নাবাচক বাক্য। আমাদের যদি না এ বলতে হয়, যাচ্ছে না, তুমি আমার সাথে কথা বলছো না, আমি এখন কোনো কাজ করছি না, ঠিক আছে, সে এখন খাচ্ছে না, সে এখন ঘুমোচ্ছে না। তো এই যে আমাদেরকে যদি না এ বলতে হয় কারোর সাথে থাকলে, আমি আমার যে মানে আমরা কী করতে চাইছি, আমরা অ্যাকচুয়ালি আমরা এখানে কি বেসিক স্পোকেন ইংলিশটা শিখতে চাইছি প্রথমে, যাতে করে আমরা একজন কমিউনিকেটার হতে পারি। তো সেই কমিউনিকেটার হওয়ার জন্য আমাদেরকে এই ধরনের বাক্য তো বলতে হতেই পারে, সাধারণ কথা, সাধারণ বাক্য বলতে হতে পারে। তো সেইটার জন্যই নেগেটিভ সেন্টেন্সটা কি না, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেন ভার্বের সাথে আইএনজি। এই অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের সাথে যে আইএনজি তার মাঝখানে একটা নট দিলেই আমাদের বাক্যটা নাবাচক হয়ে যাবে। আমরা যখন কন্টিনিউয়াস ফর্মে কথা বলবো তখন সেটা নাবাচক হয়ে যাবে। ওকে, এবার কটা উদাহরণ দেখা যাক। হ্যাঁ, তো দেখো নেগেটিভ সেন্টেন্সগুলো কী লিখেছি। নেগেটিভ সেন্টেন্সগুলো হচ্ছে তুমি কথা বলছো না, তুমি কথা বলছো না, তাহলে কী হবে, ইউ আর নট। তাহলে কী হবে, তুমি কথা বলছো না, এই কথাটা যখন আমার মাথায় এলো, এবার আমি সেটাকে ইংলিশে কী করবো, কীভাবে কনভার্ট করবো না, ইউ, তুমি কথা বলছো না, ইউ আর, কি বললাম, অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের সাথে আইএনজি, মাঝখানে একটা নট দেবো। তাহলে কী হবে, ইউ আর নট টকিং, ইউ আর নট টকিং, তুমি কথা বলছো না। এবার 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 যদি বলি, এবার এখানে যদি একটুখানি বাড়াতাম কথাটাকে, তুমি কথা বলছো, আচ্ছা বলে নি, এখন এবার কেউ ভাববে যে এইমাত্র বলে যে গো ভার্ব দিয়ে করবো, তাহলে অন্য হলো কেন, মানে গো ভার্ব দিয়ে করবো, কিন্তু আমি আবার নিজে একটু ভেবে দেখলাম যে একটুখানি গো ভার্ব দিয়ে করলে না বাক্যগুলোকে এক্সটেন্ড করা যাচ্ছে না, বেশি এক্সটেন্ড করা যাচ্ছে না, বা অন্য অবজেক্ট, অন্য যে এক্সটেনশান ঢোকানো যাচ্ছে না, অবজেক্ট ঢোকানো যাচ্ছে না, ওই জন্য একটু অন্য ধরনের বাক্য লিখে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, একটা দুটো অন্য ধরনের বাক্য লিখে বুঝিয়ে দিই একটু, যে তুমি কথা বলছো না। এবার কি, ধরো এখানে যদি এখানে বাড়িয়ে দিই কথাটাকে, ধরো এখানে কথাটাকে বাড়িয়ে দিলাম, তুমি আমার সাথে কথা বলছো না, তুমি এখন আমার সাথে, আচ্ছা এখনটা কেটে ইদানিং করে দিই, ইদানিং, তুমি ইদানিং আমার সাথে কথা বলছো না, এরকম যদি হয়। প্রথমে কি করেছিলাম, তুমি কথা বলছো না, ইউ আর নট টকিং। আমাদের যদি এরকম বলতে হয়, আমাদের বলতে তো হতেই পারে, কাউকে হয়তো বললাম কথাটা, ইউ আর নট টকিং, ইউ আর নট টকিং, তুমি কথা বলছো না। এবার ধরো ইউ আর নট টকিং আমার সাথে, ইদানিং মানে তুমি আমার সাথে কথা বলছো না, তাহলে কি হবে, ইউ আর নট টকিং উইথ মি। তাহলে কী হলো, উইথ মিটা যদি জুড়ে দিই তাহলে কী হলো, আমার সাথে কথা বলছো না, ইউ আর নট টকিং উইথ মি, তুমি আমার সাথে কথা বলছো না। এবারে যে কথাটা দিয়েছি ইদানিং, তার মানে কি রিসেন্টলি, তাহলে কী হবে, রিসেন্টলি, এখানে জুড়ে দেবো রিসেন্টলি, RECENTLY, তাহলে কি দাঁড়ালো, রিসেন্টলি ইউ আর নট টকিং উইথ মি। ঠিক আছে, মানে আমি খেয়াল করছি যে রিসেন্টলি ইউ আর নট টকিং উইথ মি, সম্প্রতি বা ইদানিং তুমি আমার সাথে কথা বলছো না, সম্প্রতি বা ইদানিং তুমি আমার সাথে কথা বলছো না। এই ধরনের যে বাক্যগুলো আমরা বলবো, তাহলে কি বলবো, ওই যে সাহায্যকারী ক্রিয়া আর মূল ভার্বের সঙ্গে যে আইনজি, তার মাঝখানে একটা নট দেবো, আর বাক্যগুলোকে যা যা বাক্যের মধ্যে থাকবে ওটা হচ্ছে মেন অংশ বাক্যের, ওটুকু আমাকে ঠিক বলতেই হবে। তারপর আর যা যা থাকবে সেগুলো জুড়ে দেবো, যে আমার সাথে, তাহলে উইথ মি, আমার সাথে উইথ মি, ইদানিং বা সম্প্রতি রিসেন্টলি, বা প্রেজেন্টলি লিখলে হতো প্রেজেন্টলি ইউ আর নট টকিং উইথ মি। ঠিক আছে, তো এই যে মানে এই কথাগুলো যখন বলবো তখন আমরা এইভাবে বলবো। এবার এটাকে তো প্রশ্ন করতে হতে পারে, ধরো এখন আমি কথাটা কি বললাম, যে সম্প্রতি বা ইদানিং তুমি আমার সাথে কথা বলছো না। এবার তার মধ্যে এটা কেন যোগ হয়ে যায়, সম্প্রতি বা ইদানিং তুমি আমার সাথে কথা বলছো না কেন, সম্প্রতি বা ইদানিং তুমি আমার সাথে কথা বলছো না কেন, যদি প্রশ্ন করতে হয় প্রশ্নটা পরে দেখছি, মানে কোশ্চেনটা কীভাবে করতে হয় সেটা পরে দেখছি, কোশ্চেনের নিয়মটা বলে দিয়ে তারপর দু একটা উদাহরণ দেখে নিচ্ছি, তাহলে বুঝতে পারবি। এখানে তো যে নাবাচক মানে কী বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে নেগেটিভ ফর্মটা সেটাকে দেখে নিই। তারপর বলছে সে এখন পড়ছে না, তাহলে সে ইংরেজি কি, হি অবলিক সি হলো, সেই ইংরেজি হি অবলিক সি। এবার কী হবে, এর সঙ্গে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কী লিখবো, ইজ। তারপর ওই যে বললাম নট দিতে হবে, নট, হি অথবা শি ইজ নট, শি ইজ নট রিডিং, রিড মানে পড়া, তাহলে হলো রিডিং নাও। এই নাওটা আমি প্রথমেও লিখতে পারতাম, তাহলে হতো নাও হি ইজ নট রিডিং, বা হি ইজ নট রিডিং নাও, যখন আমরা কাউকে বলবো, কথাটা যখন বলবো।
তারপর আমি আজ তোমাদের বাড়িতে যাচ্ছি না, আমি আজ তোমাদের বাড়ি যাচ্ছি না। ধর যাওয়ার কথা ছিল কিন্তু আমি এখন বলছি যে না আমি আজ তোমাদের বাড়ি যাচ্ছি না। তাহলে কি লিখবো এটা? তাহলে এখানে সাবজেক্ট কী হবে? এখানে সাবজেক্ট আই। এবার আই এর সঙ্গে কি ফিক্সড? আই অ্যাম নট লিখতে হবে, লিখলাম আই অ্যাম নট। এবার কি মূল ভার্ব যাওয়া, গো, তাহলে তার সঙ্গে কি লিখবো? আই অ্যাম নট গোয়িং। হলো আই অ্যাম নট গোয়িং, আমি যাচ্ছি না। কোথায় যাচ্ছি না? তোমাদের বাড়িতে। তাহলে টু ইয়োর হাউস, টু ইয়োর হাউস। তাহলে আই অ্যাম নট গোয়িং টুডে টু ইয়োর হাউস, এই আই অ্যাম নট গোয়িং টু ইয়োর হাউস টুডে। এবার টুডেটা লিখে দেবো। টুডেটা আমি এখানেও লিখতে পারি, শেষেও লিখতে পারি, প্রথমেও লিখতে পারি। তাহলে কি হতো? টুডে আই অ্যাম নট গোয়িং টু ইয়োর হাউস, আজ আমি তোমাদের বাড়িতে যাচ্ছি না। আর যদি শেষে লিখি তাহলে কী হবে? আই অ্যাম নট গোয়িং টু ইয়োর হাউস টুডে, আজ আমি তোমাদের বাড়িতে যাচ্ছি না। ওকে, এবার তোমরা আজ যাচ্ছ না, এটা তো আমি দিয়ে বললাম। এবার তোমরা আজ যাচ্ছ না, তাহলে কী হবে? একদম সিম্পল, তোমরা ইংরেজিও ইউ হলো, তোমরা ইংরেজি ইউ। এবার কি ইউ এর সঙ্গে আর, কারণ ইউ এর সঙ্গে অক্সিলারি ভার্ব যেহেতু প্লুরাল, আর ইউ আর নট। যাওয়া ইংরেজি গো, তাহলে লিখলাম গোয়িং। তাহলে ইউ আর নট গোয়িং টুডে, তোমরা যাচ্ছ না। এবার এখানে যার যেমন যা ভার্ব লাগানোর, যার যেমন কথা বলার, যেমন বলতে হবে, যেমন বলার প্রয়োজনীয়তা বোধ করবে, ঠিক তেমন ভার্ব বসিয়ে নিতে হবে। আমি তো দুটো উদাহরণ অন্যভাবে লিখলাম, অন্যভাবে মানে বোঝানোর জন্য। যেমন এখানে কি লিখেছি? এখানে লিখেছি তুমি কথা বলছো না, বলা ইংরেজি স্পিক বা টক। তো আর এখানে কি, এখানে পড়ছে না, পড়া ইংরেজি রিড, সেখানে দুটো লিখে দিয়েছি। তো এরকম যখন আমাদের কথা বলতে হবে তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা অ্যাকচুয়ালি কি, আমরা তো সবাই নিজের মাতৃভাষাটাকে ভেবে সেটাকে অন্য ভাষায় কনভার্ট করি। আমরা যখন ইংরেজিতে কথা বলবো, মানে আমরা যখন ফার্স্ট যখন আমরা কমিউনিকেটার হতে চাইছি, মানে বেসিক যে স্পোকেন ইংলিশ শিখতে চাইছি, তখন আমরা কি করব? অত ফ্লুয়েন্সি তো আমাদের থাকবে না। তখন আমরা বাংলায়, আমাদের মাতৃভাষায় ভাব্য বাক্যটাকে, যেটা বলার সেটাকে যত দ্রুত সম্ভব কনভার্ট করার চেষ্টা করব ইংলিশে। তো তখন কি হবে? তখন আমরা যখন এটা ভেবে নেব যে আমাকে বাংলায় এটা বলতে হচ্ছে, তখন আমাকে ঠিক এইভাবে সাজিয়ে নিতে হবে যে আমি নাবাচকে বলতে চাইছি, তাহলে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর নট, তারপর ভার্বের সাথে আইএনজি, যে ভার্ব আমার প্রয়োজন আইএনজি, তারপরে আবার বাক্যের যে এক্সটেনশান যেগুলো থাকে সেগুলো আমি লিখবো, মানে সেগুলো আমি বলবো। আর যদি সময় থাকে টুডে, নাও, ইয়েস্টারডে, টুমোরো, এগুলো সব আগে বসে যাবে, আগে অথবা পরে যে কোনো একটা জায়গায় বললেই আমাকে। মাঝখানে দেবো না, মাঝখানে দিতে গেলে প্রথম মাঝখানে দিতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য হয় শুরুতেই দেবো, না শেষে দেবো। ওকে, তাহলে ভুল হওয়ার চান্সটা আমাদের কম থাকবে। যখন আমরা বলবো কথাটা, তখন ভুল হওয়ার চান্সটা কম থাকবে। এবার দেখি যেটাকে ইন্টারোগেটিভ করলে কেমন হয়। এই যে আমরা যখন মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর বেস করে যখন কথাটা বলবো, খাচ্ছি, যাচ্ছি, পড়ছে, শুনছে, বলছে, আবার নাও হতে পারে, খাচ্ছ না, যাচ্ছে না, বলছে না, শুনছো না, পড়ছো না। এবার এগুলো তো প্রশ্নও হতে পারে, বলছো না কেন, পড়ছে না কেন, ও শুনছে না কেন, হতেই পারে। ঠিক আছে, তো সেরকম ইন্টারোগেটিভ যখন হবে তখন আমরা কি করবো সেটা দেখি। এবার যদি আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হয়, যদি প্রশ্ন করতে হয়, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমাদেরকে প্রশ্ন করতে হয়, ইফ উই উইল হ্যাভ টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স অর কোশ্চেন, যদি আমাদেরকে প্রশ্নবোধক বাক্যে বলতে হয়, যদি আমাদেরকে কাউকে প্রশ্ন করে কথা বলতে হয়, তখন আমরা কি করব? তখন আমরা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী করব? দেখো কী লিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আমি কিন্তু শুধু নেগেটিভের নিয়মটা লিখেছি। আমরা যখন নেগেটিভ সেন্টেন্স গঠন করছিলাম তার নিয়মটা লিখেছি। দেখো, সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর নট, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। এটাই তো আমি লিখেছিলাম, হয়তো নীলকালিতে লিখেছিলাম, কিন্তু লিখেছিলাম তো এটাই। মানে নেগেটিভ সেন্টেন্স তৈরির নিয়মটা আমি এটাই লিখেছিলাম, সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হলো, এইবার আমাকে এটা নেগেটিভ করতে গেলে কী করতে হবে? ইন্টারোগেটিভ করতে গেলে শুধু এইখান থেকে একটু চেঞ্জ হবে, কী চেঞ্জ হবে না? চেঞ্জটা হচ্ছে আগে হেল্পিং ভার্বটা চলে আসবে, হেল্পিং ভার্বটা, তারপর বসবে সাবজেক্ট, ব্যাস, বাকি যা আছে তেমন থাকবে, শুধু এইটুকখানি পরিবর্তন হবে।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হয় তাহলে আমাদেরকে শুধু হেল্পিং ভার্বটাই, যে হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। এইটুকু পরিবর্তন, শুধু দুটোর জায়গা পাল্টে যাবে, শুধু দুটোর জায়গা পাল্টে যাবে। মানে ভাই তুই একটু এদিকে যা, ভাই তুই একটু এদিকে আয়, এই করলেই আমাদের প্রশ্ন হয়ে যাবে। বাক্যটা হলো হেল্পিং ভার্বকে আগে নিয়ে আসবো, তারপর সাবজেক্টকে দেবো, ব্যাস হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভের নিয়ম। এবার আর যদি কোনো ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হয়, ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হয় মানে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হয়, ধরো কোথায়, কেন, কি কারণে, কখন, এগুলো যদি ব্যবহার, কোথায় ইংরেজি হোয়ার, কেন ইংরেজি হোয়াই, কি কারণে ইংরেজি হোয়াই, তারপর ধরো কেন সেটাও হোয়াই, কখন হোয়েন, এরকম কে হু, এরকম যদি থাকে, বা কাকে হুম, এই ধরনের যে কথাগুলো আছে সেইগুলো প্রথমে বসে যাবে। এখানে বসে যাবে এটার আগে ডব্লিউএইচ ওয়ার্ড, এর আগে বসে যাবে ডব্লিউএইচ ওয়ার্ড। যদি ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োজন পড়ে, যদি সেই কথা বলার সময় আমাদের ডব্লিউএইচ ওয়ার্ড বলতে হয়, যেমন ধরো যদি বলা হয় সে কি যাচ্ছে না, সে কি যাচ্ছে না, তাহলে কি হবে ইজ হি নট গোয়িং, ইজ হি নট গোয়িং, সে কি যাচ্ছে না। এবার যদি বলতে হয় সে যাচ্ছে না কেন, তখন কি হয়ে যাবে হোয়াই ইজ হি নট গোয়িং, সে কেন যাচ্ছে না, তখন হোয়াইটা ব্যবহার করতে হবে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে প্রশ্নটা কিভাবে বলতে হবে। যদি প্রশ্নটা আমাকে দেখা যায় ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়াই বলতে হচ্ছে, মানে সে কি যাচ্ছে না, ইজ হি নট গোয়িং, সেক্ষেত্রে আমার ডব্লিউএইচ ওয়ার্ডের ব্যাপারই নেই। তাহলে কী হলো, এই যে তখন নিয়মটা কী হলো, দেখা যে ধরো সে কি যাচ্ছে না, আচ্ছা এটা থাক, এখানেই লিখি। এই যে কি বললাম, সে কি যাচ্ছে না, নীলকালিটা কোথায় গেল, এই যে যদি আমাদেরকে বলতে হয় সে কি যাচ্ছে না, প্রশ্নবোধক, তাহলে কি লিখবো, সে যাচ্ছে না ইংরেজি কি হতো, সে যাচ্ছে না বলতে গেলে কি বলতে হতো, সে যাচ্ছে না বলতে গেলে বলতে হতো হি ইজ নট গোয়িং, হি ইজ নট গোয়িং। তো এবার সে কি যাচ্ছে না, তাহলে কি হবে ইজ হি নট গোয়িং, তখন আমরা লিখবো ইজ হি নট গোয়িং। কেন ইজ হি নট গোয়িং হলো, ওই যে বললাম সাহায্যকারী ক্রিয়া আগে চলে আসে, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব সেটা আগে চলে আসে সাবজেক্টের আগে। তাহলে অ্যাকচুয়ালি আমাকে যে সে যাচ্ছে না, সে যাচ্ছে না এই কথাটা বলতে গেলে কি বলতে হতো, তখন আমাকে বলতে হতো হি ইজ নট গোয়িং, হি ইজ নট গোয়িং। এবার আমাকে যখন প্রশ্ন করতে চাইছি সে কি যাচ্ছে না, তাহলে ইজটা আগে নিয়ে চলে এলাম, ইজ হি নট গোয়িং, সে কি যাচ্ছে না। এবার যদি প্রশ্ন করতে হয়, ধরো এখানে যদি বলতো সে কেন যাচ্ছে না, ধরো এই প্রশ্নটাই চেঞ্জ হয়ে গেল, এই প্রশ্নটাই হয়ে গেল সে কেন যাচ্ছে না, সে কেন, হ্যাঁ বাবারে সাংঘাতিক না হয়ে গেল, ধরো প্রশ্নটা এরকম হয়ে গেল সে কেন যাচ্ছে না, সে কেন যাচ্ছে না। তাহলে আমি কি করব, সে কেন যাচ্ছে না, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে করব কেন ইংরেজি কি হোয়াই, তাহলে কি এখানে একটা হোয়াই জুড়ে দেবো, এখানে একটা হোয়াই জুড়ে দিয়ে বলবো হোয়াই ইজ হি নট গোয়িং, সে যাচ্ছে না কেন। আর যদি বলতাম যে সে কি যাচ্ছে না, তাহলে কি হতো ইজ হি নট গোয়িং। আর যখন প্রশ্ন, বারবারই বলে দিচ্ছি একটা কথা, যখন প্রশ্ন তখন ডব্লিউএইচ ওয়ার্ডটা আগে বসে যাচ্ছে, হলো। আচ্ছা অন্য উদাহরণ দেখি, অন্য কয়েকটা উদাহরণ দেখি। তো এই উদাহরণগুলো কি লিখলাম, এই উদাহরণগুলো লিখলাম সে কি তোমার কথা শুনছে না, এরকম কথাটা বলতেই হতে পারে আমাদেরকে। এরকম কথা যদি আমাদের সামনে চলে আসে, যে আমরা কি বলবো, সে কি তোমার কথা শুনছে না, তাহলে কি লিখবো, সে কি তোমার, সে শুনছে না, সে তোমার কথা শুনছে না, তাহলে কি হবে হি ইজ নট হিয়ারিং ইউর ওয়ার্ডস, হি ইজ নট হিয়ারিং ইউর ওয়ার্ডস, সে তোমার কথা শুনছে না। এবার এটাকে প্রশ্ন করবো কি করে, ইজটা আগে নিয়ে চলে আসবো, অক্সিলারি ভার্বটাকে আগে নিয়ে চলে আসবো, এই যে বললাম অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে চলে আসলেই বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, প্রশ্ন হয়ে যাবে। তাহলে কি হবে, সে তোমার কথা শুনছে না, এটা কি হয়, এটা হয় হি ইজ নট হিয়ারিং ইউর ওয়ার্ডস, সে তোমার কথা শুনছে না। তাহলে এটাকে আমি ইংলিশ মানে ইন্টারোগেটিভ করবো কি করে, ইজটাকে আগে নিয়ে চলে আসবো, ইজ হি নট ইজ হি নট হিয়ারিং ইউর ওয়ার্ডস, সে কি তোমার কথা শুনছে না। আজ তুমি, তারপরে উদাহরণটা কি লিখেছি, তারপরে লিখেছি আজ কি তুমি অমিতদের বাড়িতে যাচ্ছ, আজ কি তুমি অমিতদের বাড়িতে যাচ্ছ। তাহলে কী হবে, এখানেও কিন্তু তখন ডব্লিউএইচ ওয়ার্ডের কোনো ব্যবহার নেই, আজ কি তুমি অমিতদের বাড়িতে যাচ্ছ। একটা জিনিস জানবে, যেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে করা যায় সেখানে ডব্লিউএইচ ওয়ার্ডের কোনো কাজ নেই। যেমন এইখানে এই যে ধরো বাংলা দিয়ে বুঝি, বাংলা দিয়ে সে কি তোমাদের কথা, সে কি তোমার কথা শুনছে না, আচ্ছা সে কি তোমার কথা শুনছে না, দেখো এটার উত্তর হ্যাঁ বা না দিয়ে করা যায়, হ্যাঁ না
করা যায়, তার মানে এখানে ডব্লিউএইচ ওয়ার্ডের কোনো কাজ নেই, শুধু অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন করতে হবে। আবার আজ কি তুমি তাদের বাড়িতে যাচ্ছ, এই আজ কি তুমি অমিতদের বাড়িতে যাচ্ছ, তুমি কি আজ অমিতদের বাড়িতে যাচ্ছ, এটার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে করা যায়, অথবা এখানেও ডব্লিউএইচ ওয়ার্ডের কোনো কাজ নেই, এখানেও শুধু অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনটা করতে হবে। আর যে কোশ্চেনের উত্তর অক্সিলারি মানে হ্যাঁ বা না দিয়ে করা যায় না, সেখানে ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োজন পড়ে। আবার বলি, কথাটা গুলিয়ে গেল, যে কোশ্চেনের মানে অ্যান্সার, যে কোশ্চেনের বাক্যের অ্যান্সারটা হ্যাঁ বা না দিয়ে করা যায়, সেখানে তোমার ডব্লিউএইচ ওয়ার্ডের কোনো কাজ নেই, শুধু অক্সিলারি ভার্ব দিয়ে সেখানে ইন্টারোগেটিভ করা হয়। আর যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে করা যায় না, বাক্য বলতে হয়, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন হয় না, সেখানে ডব্লিউএইচ ওয়ার্ডের কাজ আছে, ডব্লিউএইচ ওয়ার্ড প্রয়োজন পড়ে। যেমন আজ কি তুমি অমিতদের বাড়িতে যাচ্ছ, তাহলে কী হবে, ওই যে আজ তুমি অমিতদের বাড়িতে যাচ্ছ, এটা যদি আমি নর্মাল করি, আজ তুমি অমিতদের বাড়িতে যাচ্ছ, আর যেটা হ্যাঁ বাচকে আছে, আজ তুমি অমিতদের বাড়িতে যাচ্ছ, তাহলে কী হবে, ইউ আর গোয়িং টু অমিতস হাউস টুডে, ইউ আর গোয়িং টু অমিতস হাউস টুডে, তুমি আজ অমিতদের বাড়িতে যাচ্ছ। এবার এটাকে যখন প্রশ্ন করেছে কেউ, তুমি কি আজ অমিতদের বাড়িতে যাচ্ছ, তাহলে কী হবে, ইসটা আটটা আগে নিয়ে চলে আসবো, অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, তাহলে কী হবে, আর ইউ গোয়িং টু অমিতস হাউস টুডে, তাহলে কি দাঁড়ালো, আর ইউ গোয়িং টু অমিতস হাউস টুডে, আজ কি তুমি অমিতদের বাড়িতে যাচ্ছ। এবার এটাকে যদি না করতে হতো, আজ কি তুমি অমিতদের বাড়িতে যাচ্ছ না, আজ কি তুমি অমিতদের বাড়িতে যাচ্ছ না, তাহলে কী হবে, আর ইউ নট গোয়িং টু অমিতস হাউস টুডে, এখানে একটা নট বসে যেত, আর ইউ নট গোয়িং টু অমিতস হাউস টুডে, আজ কি তুমি অমিতদের বাড়িতে যাচ্ছ না। ওকে, এবার পরেরটা দেখো, পরের কোশ্চেনটা যে তোমরা কবে দিল্লি যাচ্ছ, এটা কি হ্যাঁ বা না দিয়ে কোশ্চেন করা যাবে, মানে অ্যান্সার দেওয়া যাবে। দেখা গেলো আমাকে কেউ জিজ্ঞাসা করলো, মানে তোমরা কবে দিল্লি যাচ্ছ, বা তোমরা কবে অমুক জায়গায় যাচ্ছ, তুমি যদি বলো হ্যাঁ না, তার তো অ্যান্সার হলো না, বোকা বোকা হয়ে গেল ব্যাপারটা। তো সেক্ষেত্রে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োজন আছে। তাহলে কী হবে, এই যে তোমরা কবে দিল্লি যাচ্ছ, কবে ইংরেজি হোয়েন, কবে কখন এগুলোর ইংরেজি হচ্ছে হোয়েন, তাহলে কী হবে, ওই কী লিখেছিলাম, প্রথমে হোয়েনটা বসে যাবে, অক্সিলারি ভার্বের আগে হোয়েনটা বসে যাবে। তাহলে তোমরা দিল্লি যাচ্ছ, তোমরা দিল্লি যাচ্ছ, এটার ইংরেজি কি, ইউ আর গোয়িং টু দিল্লি, ইউ আর গোয়িং টু দিল্লি, তোমরা দিল্লি যাচ্ছ, ইউ আর গোয়িং টু দিল্লি। এবার তোমরা কবে, এবার যদি প্রশ্ন করতে হয় তোমরা কি দিল্লি যাচ্ছ, তাহলে কী হবে, আর ইউ গোয়িং টু দিল্লি, বা আর ইউ গোয়িং টু দিল্লি, ঠিক আছে, তোমরা কি দিল্লি যাচ্ছ। এবার তারপরে কী হবে, মানে কোশ্চেন অ্যাকচুয়ালি হ্যাঁবাচক বাক্যটা কী ছিল, ইউ আর গোয়িং টু দিল্লি, তোমরা দিল্লি যাচ্ছ। এবার তোমরা কি দিল্লি যাচ্ছ, তাহলে কী হবে, আর ইউ গোয়িং টু দিল্লি, তোমরা কি দিল্লি যাচ্ছ। এবার তার সঙ্গে আরও একটু যোগ হবে, কী হবে, কখন বা কবে, তাহলে কী হবে, হোয়েন, হোয়েন আর ইউ, তাহলে কী হয়ে যাবে, হোয়েন আর ইউ, হোয়েন আর ইউ গোয়িং টু দিল্লি, বলছি হোয়েন আর ইউ গোয়িং টু দিল্লি, তোমরা কখন বা কবে দিল্লি যাচ্ছ। আর এটাকে যদি আমি হ্যাবাচকে লিখতাম, নর্মাল অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতাম, তাহলে কি লিখতাম, তাহলে লিখতাম ইউ আর গোয়িং টু দিল্লি, তোমরা দিল্লি যাচ্ছ। ওটাকে যদি এমনি প্রশ্ন করতাম, তোমরা কি দিল্লি যাচ্ছ, তাহলে কি হতো, আর ইউ গোয়িং টু দিল্লি, তোমরা কি দিল্লি যাচ্ছ। এবার তার সঙ্গে আবার একটা কবে যোগ হয়ে গেছে, কবে দিল্লি যাচ্ছ, তখন কি করেছি, হোয়েন লিখে দিয়েছি সামনে একটা, হোয়েন মানে কখন বা কবে, তাহলে হোয়েন আর ইউ গোয়িং টু দিল্লি, ব্যাপারটা বোঝা গেল। তো এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমাদের মানে হ্যাঁবাচক, নাবাচক এবং যদি প্রশ্নবোধক বাক্যে কথা বলতে হয়, তাহলে তখন আমরা কি বলবো, কিভাবে বলবো, এটাই ছিল মানে একটা সিম্পল, মানে একদম বেসিক। মানে প্রথমে আমরা কি শিখতে চাইছি, অ্যাট ফার্স্ট উই আর ট্রাইং টু লার্ন বেসিক স্পোকেন ইংলিশ। প্রথমে আমরা একদম বেসিক যে স্পোকেন ইংলিশটা সেটা শিখতে চাইছি, বিকজ at first we want to be a communicator not an English speaker। আমরা কিন্তু প্রথমে কমিউনিকেটর হতে চাইছি, ইংরাজি যে স্পিচ দেবো, লম্বা স্পিচ দেবো, বক্তব্য রাখবো, সেটা হতে চাইছি না, ঠিক আছে। at first we want to be a communicator, therefore we want to learn, at first we want to learn basic spoken English। প্রথমে আমরা বেসিক স্পোকেন ইংলিশটা শিখতে চাইছি, ওটা বোঝা গেল। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে যদি আমাদেরকে বাক্য বলতে হয়, আমরা হ্যাঁবাচক, নাবাচক বা প্রশ্নবোধক যাই বলবো আমরা এভাবে বলবো। ওকে, এর পরের দিন আবার অন্য টেন্সের উপরে অন্য আলোচনা করব। ওকে,
আর একটা কথা বলি, আর একটা, যে আমরা ঠিক করেছি, ঠিক আছে, উই হ্যাভ ডিসাইডেড টু লার্ন বেসিক স্পোকেন ইংলিশ উইদিন 30 ক্লাসেস। আবার বলি, উই হ্যাভ ডিসাইডেড টু লার্ন বেসিক স্পোকেন ইংলিশ উইদিন 30 ক্লাসেস। আমরা 30 দিনের মধ্যে, 30টা ক্লাসের মধ্যে বেসিক স্পোকেন ইংলিশটা শেখার একদম আমরা মানে কমিট করেছি, আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। 30টা ক্লাসের মধ্যে আমরা শিখবো, শিখেই ছাড়বো। ওকে, গুড বাই।